হ্যালো স্টুডেন্ট, আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আনোয়ার হোসেন। কোভিড-19 সংক্রমণের শিক্ষার্থীদের পড়াশোনা যেন কোনো বাধাগ্রস্ত না হয় সেজন্য বাংলাদেশ সরকার কর্তৃক সংক্ষিপ্ত সিলেবাস প্রণয়ন করা হয়েছে। তো সেটার আলোকে আজকে আমি নবম শ্রেণীর গণিতের যে অ্যাসাইনমেন্ট দ্বিতীয় সপ্তাহে দেওয়া হয়েছে সেটা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আশা করি সবাই উপকৃত হবে। তো সেখানে সংক্ষিপ্ত কিছু অঙ্ক দেওয়া হয়েছে। তার এক নম্বর হচ্ছে 0 এটা দিয়ে বলা হচ্ছে যে এটার মান নির্ণয় করো। তো আমরা গণিতের প্রথম অধ্যায় বাস্তব সংখ্যাতে শিখেছিলাম এটা হচ্ছে একটা আবৃত দশমিক ভগ্নাংশ। এটাকে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে লঘিষ্ঠ আকারে প্রকাশ করলে এর মানটা পেয়ে যাব। সেটা হচ্ছে এটাকে কিভাবে করব, 0.6 এর 6টা হচ্ছে আবৃত, তাহলে আবৃত অঙ্ক থেকে অনাবৃত অঙ্ক বাদ দিতে হবে। আমাদের এখানে অনাবৃত অঙ্ক নেই, তাহলে 0 হবে। আর নিচে যতগুলো আবৃত ডিজিট থাকবে ততগুলো নাই, তার মানে আমাদের এখানে একটাও নেই। এই একটা আবৃত আছে, একটা নাই, অনাবৃত সংখ্যা নেই, তাহলে এটাই হবে। এর সাথে সেম একই ভাবে 9 - 0/9, তাহলে এখানে হবে 6/9, এখানে হবে 9/9। তো এটা আমরা যদি লঘিষ্ঠ আকারে প্রকাশ করি 3 × 6 3 × 3 = 9, তাহলে এখানে পাবো 2/3। এটা হচ্ছে আমাদের 1 নম্বর অঙ্কের সলিউশন। এবার 2 নম্বরে যদি আসি, 2 নম্বর কোশ্চেন ছিল 32 পূর্ণ 21/37। বলা হচ্ছে যে এটাকে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করলে তার মান কত হবে। তাহলে এখানে আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করার পূর্বে আগে সাধারণ ভগ্নাংশে পরিণত করতে হবে। সাধারণ ভগ্নাংশে আমরা কিভাবে পরিণত করি, এই দুটো গুণ করে 21 যোগ 37 গুণন 32 প্লাস 21 1205 নিচে 37। এখন 37 দিয়ে যদি 1200 কে আমরা ভাগ করি তাহলে এই 3 ঘর নিব, 3 দিয়ে ভাগ করলে 111 বিয়োগ করলে 9, আমরা এখানে 5 নিয়ে আসবো। 37 দুগুণে 74 1, এখানে 2। এখন যেহেতু আর সংখ্যা নাই তাহলে আমি দশমিক দিয়ে 0 নিয়ে আসবো। এবার 210, এবার যদি 5 নেই তাহলে 185, 5 বিয়োগ করে পাবো 25। দশমিকের জন্য আবার 0 পাবো, তাহলে 250। এবার যদি 6 হয় তাহলে 6 গুণন 37, তাহলে 222, এটা মাইনাস করে পাবো 28। দশমিকের জন্য আবার 0, 280, এবার 7 নিব, তাহলে 7 নিলে হবে 259, এটা মাইনাস করে পাবো 21। তাহলে দশমিকের জন্য আবার যদি 0 পাই, বন্ধুরা তোমরা একটা জিনিস খেয়াল করো, এই 270 এখানে একবার পেয়েছিলাম, তাহলে এখানে আবার 270 পাওয়া যাচ্ছে। তারপরে 270 আমরা কত নিয়েছিলাম, 5 নিয়ে হয়েছিল 185, মাইনাস করে এসেছিল 25। দশমিকের জন্য আবার 0 নিয়েছিলাম, আবার 6 নিয়ে 6 নিয়ে হয়েছিল 2, আবার এখানে বিয়োগ করে 280, আবার 280 পর আবার যদি 7 নেই তাহলে 259। এখন এইভাবে আসতে থাকবে। এখন আমরা দেখতে পাচ্ছি 5 6 7 5 6 7 রিপিট হচ্ছে। এই রিপিটেশন আমার প্রয়োজন। তাহলে রিপিটেশন হলে আমরা কি করব, আমরা 32.567, এই 5 6 7 5 6 7 বারবার রিপিট হবে, তার মানে হচ্ছে এটা আমরা এই 5 এবং 6 এর উপরে দুইটা পৌনঃপুনিক দিয়ে থামিয়ে দিয়ে বলবো যে এটা হচ্ছে আমাদের নির্ণেয় আবৃত দশমিক ভগ্নাংশ। ক্লিয়ার? এবার আমরা তাহলে 3 নম্বরে যাব। 3 নম্বরে বলা হচ্ছে যে n = 2p - 3, n = 2p - 3 বলা হচ্ছে যে এই সংখ্যাটিকে বর্গ করে, অর্থাৎ n স্কয়ার, এটাকে 4 দিয়ে ভাগ করলে ভাগশেষ কত হবে নির্ণয় করো। তাহলে এটাকে যদি 4 দিয়ে ভাগ করব বলতে এটাকে আমরা যদি সূত্র বসিয়ে দিই, a² - 2ab + b²,
তাহলে 4p² মাইনাস 12p প্লাস 9। তো এখানে আরেকটা কাজ করতে পারি, যেহেতু আমাকে 4 দিয়ে ভাগ করতে বলেছে, তাহলে আমি 4 এর গুণিতক এখানে নিয়ে নিলাম, 1টাকে আলাদা করে ফেললাম। এখন এই পোরশনে, এই অংশটাতে 4 আমি কমন নিয়ে নেব, তাহলে ভিতরে হবে p² মাইনাস 3p প্লাস 2 প্লাস 1। আমরা ছোটবেলাতে একটা সূত্র শিখেছি, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ। তো এইখানে যেটা পেয়েছি এই টার্মটাতে, এখানে যেহেতু এই অংশের সাথে 4 গুণ অবস্থায় আছে, তাহলে এই পুরো টার্মটা অবশ্যই 4 দ্বারা বিভাজ্য হবে p এর যে কোনো মানের জন্য। তো আমরা লিখে দেব যে p এর যে কোনো মানের জন্য এই অংশটা 4p² মাইনাস 3p প্লাস 2 এটা 4 দ্বারা বিভাজ্য। সুতরাং n² কে 4 দ্বারা ভাগ করলে ভাগশেষ হবে 1, কারণ ভাজ্য গুণন ভাজক, ভাজ্য সমান ভাজক গুণন ভাগফল যোগ ভাগশেষ, এটা হচ্ছে ভাগশেষ। ক্লিয়ার? এবার নাম্বার 4, এটা আমি মুছে দিচ্ছি। 4 নাম্বার, দেয়া আছে u সমান 2 3 4 5 6 7 9, 2 3 4 5 6 7 9, a equal to 2 4 6, b equal to 3 5 7। তাহলে আমাকে বের করতে বলেছে যে a প্রাইম ইন্টারসেকশন b equal to what, এটার মান বের করতে হবে। তাহলে আমি প্রথমে a এর প্রাইম বের করব, a প্রাইম ইকুয়াল টু, আমরা জানি u মাইনাস a, তাহলে u কত 2 3 4 5 6 7 9 মাইনাস a কত 2 4 6, তাহলে এটা 2 4 6 মাইনাস করলে কত হবে 3 5 7 9। এখন এটার সাথে যদি b এর ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন b 3 5 7 9 ইন্টারসেকশন b 3 5 7, তাহলে এটা ইন্টারসেকশন করলে কত হবে 3 5 7, এটা आंसर। ক্লিয়ার? আমাদের এইগুলো ছিল সংক্ষিপ্ত প্রশ্ন। এবারে সৃজনশীল প্রশ্নে যাব। তো এটা বসে দিচ্ছি, 3টা সৃজনশীল দেয়া আছে। তার সৃজনশীল নাম্বার 1, আবার একটু বলে রাখি যে মাঝখানে যে সেটা হলো যে এই যে অ্যাসাইনমেন্ট এটা দেয়া হয়েছে আমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ের অধ্যায় 1 এবং 2 এর উপরে, এবং এখন এই শেষে একটা সৃজনশীল দেওয়া হয়েছে, সেটা দুইটা, সেটা হচ্ছে 16 অধ্যায় পরিমিতি নিয়ে। এজন্য আমাদের অধ্যায় 1 এবং 2 এর শিরোনাম হবে হচ্ছে বাস্তব সংখ্যা, সেট ও ফাংশন, এটা হচ্ছে অধ্যায় 1। আর অধ্যায় 16 তে থাকবে, 16 অধ্যায় শিরোনাম হিসেবে দেওয়া হয়েছে পরিমাপ। তো এবার আসি 3 নাম্বার সৃজনশীল 1। সৃজনশীল 1, এখানে কিছু ভগ্নাংশ দেওয়া হয়েছে, দুইটি ফাংশন f of x equal to x cube plus kx square minus 4x minus 12, g of a equal to 1 plus a cube plus a to the power 6 minus a cube, এটা হচ্ছে দুইটি ফাংশন। ক নাম্বার প্রশ্ন হচ্ছে তালিকা পদ্ধতিতে প্রকাশ, x² greater than 3 এবং
x কিউব লেস দেন অর ইকুয়াল টু 30 বলা হচ্ছে যে এই সেটটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করো। x belongs to n, n টা হচ্ছে স্বাভাবিক সংখ্যা, অর্থাৎ 1 2 3 4 5 ইত্যাদি। এখন যে মানগুলো বর্গ করে 3 এর চেয়ে বড় হবে এবং ঘন করে 30 থেকে ছোট অথবা সমান হবে সেইগুলো হচ্ছে এটার অ্যানসার। তাহলে x equal to 1 হলে 1 কে স্কয়ার করলে পাবো 1, এটা অবশ্যই 3 এর চেয়ে বড় না, এবং 1 কে কিউব করলে পাবো 1, এটা 30 থেকে ছোট। আবার x equal to 2 হলে 2 কে স্কয়ার করলে পাবো 4, এটা 3 থেকে বড়, এবং 2 কে কিউব করলে পাবো 8, এটা 30 থেকে ছোট। x equal to 3 হলে 3 কে স্কয়ার করলে হবে 9, এটা 3 এর থেকে বড়, 3 কে কিউব করলে হবে 27, এটা 30 এর থেকে ছোট। ফাইনালি একে 4 যখন নিব, 4 কে স্কয়ার করলে 16, এটা 3 এর চেয়ে বড় হবে, বাট 4 কে কিউব করলে হবে 64, এটা অবশ্যই 3 এর থেকে ছোট নয়। তার মানে আমাদের আর যাওয়ার প্রয়োজন নেই। এখন আমরা বলে দেব যে দেখো দুইটা কন্ডিশন একসাথে, অর্থাৎ বর্গ করলে 3 এর চেয়ে বড় হবে, ঘন করলে 30 এর থেকে ছোট অথবা সমান হবে, দুইটা কন্ডিশন একই সাথে স্যাটিসফাই করেছে এই দুই মানগুলো, এই মান দুইটা, অর্থাৎ x এর মান 2 এবং 3, এখানে দুইটা কন্ডিশনই স্যাটিসফাইড, বাট এখানে একটা স্যাটিসফাইড হচ্ছে না, আবার এখানে একটা স্যাটিসফাইড হচ্ছে না, তার মানে আর কোনো মান গ্রহণযোগ্য নয়। অতএব নিম্ন সেট সমান 2 এবং 3, এটা आंसर। সরি, ক নম্বরে आंसर লেখার দরকার নেই, এটা ক, এটা হচ্ছে নিম্ন সেট। এবার খ নাম্বার, আমাদের ফাংশন f অফ x দেয়া আছে, বলা হচ্ছে f অফ -2, যদি f অফ -2 0 হয়, তো আমি আগে -2টা নির্ণয় করি। f অফ -2 এখানে যদি বসিয়ে দেই, প্লাস k ইনটু -2 স্কয়ার 4 ইনটু -2 -12, তাহলে এখানে হবে -8, এখানে হবে প্লাস 4k, এখানে প্লাস 8 -12, প্লাস 8 মাইনাসে যদি কেটে দেই তাহলে 4k এই -12। প্রশ্ন মতে f অফ -2 0, তাহলে এটা ইকুয়াল টু 0, 4k -12 0, অর্থাৎ 4k 12, তাহলে k 3, k এর মান পেয়ে গেলাম 3। এখন বলা হচ্ছে যে প্রমাণ দেখাও যে এই রুট k একটি অমূলদ সংখ্যা। আমরা যদি রুট k বের করি তাহলে রুট 3, তার মানে এখন আমাদের দেখাতে হবে যে এই রুট 3 একটি অমূলদ সংখ্যা, এটা প্রমাণ করতে হবে। খুবই সিম্পল, আমরা বাস্তব সংখ্যা অধ্যায়ের আলোচনায় আমরা শিখেছিলাম রুট 2 একটি অমূলদ সংখ্যা প্রমাণ করতে হবে। তো রুট 2, রুট 3, রুট 5 যে কোনো মৌলিক সংখ্যা এবং সাথে রুট 10, রুট 7 যাই বলি, প্রত্যেকটি অমূলদ সংখ্যার প্রমাণ সেম। আমি রুট 3টা করে দিচ্ছি। এখানে আমাদের দেখাতে হবে যে রুট 3 একটি অমূলদ সংখ্যা। তো আমি প্রথমে ধরে নিব যে রুট 3 একটি মূলদ সংখ্যা, এটা ধরে নিয়ে দেখব যে আমাদের কি কি শর্ত আমরা পেয়ে থাকি সেটা মূলদ সংখ্যার বৈশিষ্ট্যের সাথে মেলে কিনা। তো এখানে আমরা ধরে নিব যে রুট 3 একটি মূলদ সংখ্যা। মনে করি রুট 3 একটি মূলদ সংখ্যা। তো আমরা জানি মূলদ সংখ্যাটা কি, যে সংখ্যাগুলোকে দুইটি পূর্ণ সংখ্যার অনুপাত আকারে প্রকাশ করা যায়। এখানে দুইটি পূর্ণ সংখ্যা ধরে নেই p এবং q, এবং p ও q সহমৌলিক এবং অবশ্যই ইজ গ্রেটার দ্যান 1। সেই ক্ষেত্রে রুট 3 কে লেখা যাবে p/q আকারে। যদি রুট 3 মূলদ সংখ্যা হয় তাহলে রুট 3 কে p/q আকৃতিতে প্রকাশ করা যাবে। এখন উভয় পক্ষকে আমরা যদি স্কয়ার করে দিই তাহলে এখানে 3 p স্কয়ার ডিভাইডেড q
কিউ স্কয়ার। তো এখন একটা কাজ করতে পারি, এখান থেকে একটা কিউ যদি নিয়ে আসি তাহলে পি স্কয়ার ডিভাইডেড কিউ। এখানে একটা জিনিস খেয়াল করো, 3q নিঃসন্দেহে এটা একটা পূর্ণ সংখ্যা এবং পি আর কিউ যেহেতু সহমৌলিক এবং একের চেয়ে বড় সহমৌলিক সংখ্যা, এই দুটার অনুপাত কখনোই পূর্ণ সংখ্যা হতে পারে না। অর্থাৎ এটা কখনোই পূর্ণ সংখ্যা নয়। তাহলে একটা পূর্ণ সংখ্যা আর একটা পূর্ণ সংখ্যা নয়, ভগ্নাংশ, মান যাই হোক না কেন, একের চেয়ে বড় দুইটা সহমৌলিক, এটা একটা ভগ্নাংশ আর একটা পূর্ণ সংখ্যা কখনোই সমান হতে পারে না। তার মানে এখানে এটা আমরা যে লিখেছি, এটা আমরা এই কথাগুলো মাঝখানে লিখে দেব, দিয়ে বলবো যে অর্থাৎ 3q is not equal to p square by q। আর এটা যদি সমান না হয় তাহলে এটা আসলো কোথা থেকে, √3, এটা হতে পারে না। অর্থাৎ √3 is not equal to p by q। √3 হচ্ছে p by q আকারের কোনো সংখ্যা হতে পারে না। তার মানে p by q আকারের কোনো সংখ্যা যদি না হয় তাহলে এটা মূল সংখ্যা। সুতরাং √3 একটি অমূলদ সংখ্যা। এটা তোমরা মূল বইয়ে খুব সুন্দর করে দেয়া আছে, একটু মূল বইটা দেখতে পাবে। √2 করে দেয়া আছে, √3 একটা কাজ দেয়া আছে, এটা করলে এটা পাওয়া যাবে। এবার আমরা সৃজনশীলের গ নম্বরে আমি যাব। গ নম্বরে বলা হচ্ছে যে g of a যে ফাংশন, এখানে g of a স্কয়ার বসালে যা হবে 1/a স্কয়ার বসালে তাই হবে। অর্থাৎ বাম পক্ষ আছে g of a স্কয়ার, তাহলে g of a স্কয়ার বসালে কত হবে, 1 প্লাস এর জায়গায় বসবে a স্কয়ার, নিচে a স্কয়ারের কিউব, তাহলে উপরে কি হবে 1 প্লাস a টু দি পাওয়ার 6, এখানে a টু দি পাওয়ার 6 দুগুণে 12, এখানে a টু দি পাওয়ার 6। এটা হচ্ছে বাম পক্ষের মান। আর ডান পক্ষ g of a টু দি পাওয়ার -2। অনেক স্টুডেন্ট এখানে একটু কনফিউশনে পড়ে যায় যে আসলে a টু দি পাওয়ার -2 এটা আসলে 1/a স্কয়ার, অর্থাৎ এটা আসলে g of 1/a স্কয়ার। এই মানটা এখন আমরা প্রদত্ত ফাংশনে বসাবো, তাহলে কত পাবো, 1 প্লাস 1/a স্কয়ার তার উপরে কিউব, 1/a স্কয়ার এর উপরে 6, অর্থাৎ a এর কাছে 1/a স্কয়ার বসাবো, নিচে আছে a কিউব, অর্থাৎ 1/a স্কয়ার কিউব। এখন 1 প্লাস 1/a স্কয়ারের উপরে কিউব, অর্থাৎ a টু দি পাওয়ার 6, নিচে a স্কয়ারের উপরে 6 মানে a টু দি পাওয়ার 12, নিচে হবে 1/a টু দি পাওয়ার 6। তো উপরে লসাগু করে দেব a টু দি পাওয়ার 12 লসাগু, তাহলে a টু দি পাওয়ার 12 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস 1। লসাগু আমরা সবাই পারি, তারপর আমি একটু বলে দিচ্ছি। a টু দি পাওয়ার 6 লসাগু, 12 লসাগু, এটাকে এখানে 1 এর নিচে কিছু নেই, তাহলে সরাসরি 1 এর সাথে গুণ করে বসবে, এই প্লাস a টু দি পাওয়ার 12 কে a টু দি পাওয়ার 6 দিয়ে ভাগ করলে a টু দি পাওয়ার 6 হবে, তাই দিয়ে 1 এর সাথে গুণ করলে আবার এটাই হবে। এখানে ভাগ করে 1 1 একটু 1, নিচে যা ছিল তাই। এখন যদি আমরা উপরেরটা সাজালে এইভাবে লিখতে পারি, এটা হচ্ছে লব গুণন, এই হরটাকে ডিভাইডেড অবস্থায় ছিল, মাঝখানে গুণ চিহ্ন দিয়ে উল্টাই দিতে পারি। তো এটা যদি আমরা লঘিষ্ঠ করি তাহলে a টু দি পাওয়ার 6 a টু দি পাওয়ার 12 কাটলে a টু দি পাওয়ার 6 হবে। এটাকে যদি আমরা রিঅ্যারেঞ্জ করি তাহলে পাবো 1 প্লাস a টু দি পাওয়ার 6 প্লাস a টু দি পাওয়ার 12, নিচে a টু দি পাওয়ার 6। এই যে আমার বাম পক্ষের মান যা ছিল ডান পক্ষের মানও একই, তার মানে আমরা বলতে পারি যে এইটা আর এটা সমান। ওরা বলেছিল দেখাও যে g of a স্কয়ার এবং g of -a স্কয়ার এটা সমান। আমরা লিখব যে দেখানো হলো, তাই এটা 1 নাম্বার সৃজনশীল ক্লিয়ার। এবার সৃজনশীল 2,
সৃজনশীল 2 এ সৃজনশীল 2 নম্বরে 2 এবং 3 এটা দুইটা চিত্র দেওয়া আছে। চিত্র দুইটা আমরা একটু ফলো করব। দেওয়া আছে একটি সুষম অষ্টভুজ 1 2 3 4 5 6 7 8 সুষম অষ্টভুজ কেন্দ্র থেকে এগুলো দূরত্ব P Q R S T U V W এটা হচ্ছে O, এই বাহুটা 4 সেন্টিমিটার। এবং অপর একটি চিত্র দেওয়া আছে এরকম, একটা বৃত্ত, এটা হচ্ছে ব্যাস, এখান থেকে এভাবে টানা আছে। আমি আর একটু বাম দিকে সরিয়ে দিয়ে আসি। এটা ব্যাস, এইভাবে A B C D E F G এখানে মানগুলো দেয়া আছে। এটা হচ্ছে 15 সেন্টিমিটার, এটা হচ্ছে 12 সেন্টিমিটার, এইটুকুন হচ্ছে 5 সেন্টিমিটার, এইটুকুন 7 সেন্টিমিটার। আর একটা কন্ডিশন দেয়া আছে যে DE ইকুয়াল টু GE, এবং এখানে সমকোণ, এটা সমকোণ, এটা সমকোণ। এইখানে কোশ্চেন দিয়ে আমাদের ক নম্বরে বলা হচ্ছে, সৃজনশীল 2 এ ক নম্বরে বলা হচ্ছে BC ইকুয়াল টু কত, BC এর মান নির্ণয় করো। তো আমরা দেখো কিছু জিনিস একটু নির্ণয় করে ফেলি, চিত্রটাকে একটু নতুন করে রিঅ্যারেঞ্জ করি। সেটা হচ্ছে যে এই বলা হচ্ছে ডি এবং সি সমান, তাই যদি হয় তাহলে এটা 5 সেন্টিমিটার, তাহলে অর্থাৎ এখানে আছে এটাও 5 সেন্টিমিটার যদি লম্ব আঁকানো হয়, তাহলে এখানে এটা একটা বর্গক্ষেত্র হয়ে যাবে। এখানে যদি যোগ করি এটা এই সবগুলো সমান হবে এবং এটা লম্ব হবে। এখান থেকে এই পর্যন্ত দেয়া আছে 15, অর্থাৎ AB ইকুয়াল টু 15 সেন্টিমিটার, এবং এটা একটা নতুন নামকরণ আমি করে নিচ্ছি এইচ। CD 7 DH 5, তাহলে এই C থেকে H পর্যন্ত হবে CH হবে 7 প্লাস 5, অর্থাৎ 12 সেন্টিমিটার। তাহলে এই এখানে এটা যদি এই পয়েন্টের নাম যদি I বলি, তাহলে এইটা কত হবে BI, এটা হবে 15 মাইনাস এইটার থেকে এটা বাদ 12 সেন্টিমিটার, অর্থাৎ 3 সেন্টিমিটার। এখানে মান পাবো আমরা 3 সেন্টিমিটার। আর এখান থেকে এই AG হচ্ছে 12 সেন্টিমিটার, AG হচ্ছে 12 সেন্টিমিটার, এবং এইটুকুন হচ্ছে 5। তাহলে এই AH কত হবে, AH যা হবে CI তাই হবে, অর্থাৎ CI হচ্ছে AH এর সমান, AH হবে 12 মাইনাস 5 সেন্টিমিটার ইকুয়াল টু 7 সেন্টিমিটার, এটা হবে 7। তাহলে এখন এই বাহু 7, এই বাহু 3, তাহলে BC বাহু বের করতে হবে আমাকে। তাহলে আমি পিথাগোরাসের উপপাদ্য অনুসারে লিখতে পারি যে BC স্কয়ার ইকুয়াল টু BI স্কয়ার প্লাস IC স্কয়ার। তাহলে BI হচ্ছে 3
আইসি হলো 7, তাহলে 9 7 7 49, সরি 9 9 18 8 হাতে 1 তাহলে কি 5 58, অর্থাৎ বিসি কত √58, এটা হচ্ছে বিসি এর মান। এখন এটা হচ্ছে ক এর উত্তর। এবার আমরা খ নাম্বারে যাব। খ নাম্বারে বলা হচ্ছে যে ইএফজি অর্ধবৃত্ত, অর্থাৎ ইএফজি, এই যে এখানে যে অর্ধবৃত্ত আছে এই অর্ধবৃত্তের পরিধি নির্ণয় করো। পরিধি, তো প্রদত্ত বৃত্তের ব্যাস ইকুয়াল টু 5 সেন্টিমিটার। তাহলে আমরা অষ্টম শ্রেণীতেই শিখে আসছি যে বৃত্তের ব্যাসের সাথে পাই গুণ করে দিলে ব্যাসার্ধের পরিধি পাওয়া যায়। অর্থাৎ ইএফজি অর্ধবৃত্তের পরিধি সমান পাই ডি। আমরা পায়ের সাথে ডি গুণ করলে পুরো বৃত্তের পরিধি পেয়ে যাই। তো এখানে যেহেতু অর্ধবৃত্তের পরিধি যাওয়া হচ্ছে তাহলে এটা ডিভাইডেড 2, হাফ। পায়ের মান আমরা জানি 3.1416, ডি হচ্ছে 5 সেন্টিমিটার ডিভাইডেড 2, তাহলে এটা 5 গুণন 3.1416 ভাগ 2, এটা হবে হলো 7.854 সেন্টিমিটার। এটা হচ্ছে আমার অর্ধবৃত্তের পরিধি। এবার গ নাম্বারে যাব। গতে বলা হচ্ছে এ বি সি ডি ই এফ জি, এই টোটাল যে ক্ষেত্র আছে এই ক্ষেত্রের পরিসীমা কত এবং ক্ষেত্রফল কত। এ বি সি ডি ই এফ জি এর পরিসীমা, আমরা জানি পরিসীমা বলতে কি বুঝি, যে কোনো ক্ষেত্রের চতুর্দিকের বাউন্ডারি অর্থাৎ চারপাশের সীমানার যোগফল। তো এখানে আমরা যোগ করব এবি প্লাস বিসি প্লাস সিডি প্লাস ডিই প্লাস ইএফজি প্লাস জিএইচ, সরি জিএ। তাহলে এবি পেয়েছি কত? এবি হচ্ছে আমাদের 15 দেওয়া ছিল, বিসি আমরা বের করলাম এই মাত্র, না কতে পেয়েছি, কতে পেয়েছিলাম বিসি হচ্ছে √49 প্লাস 9, আমি তো মুছে ফেলেছি, √58, এটাকে রুট করে দিলে 7.62 প্লাস সিডি এখানে 7, ডিই 5, ইএফজি অর্ধবৃত্তের পরিধি, অর্ধবৃত্তের পরিধি আমরা এই খ নাম্বারে পেয়েছিলাম 7.854 প্লাস এই যে জি এটা হচ্ছে 12, এই টোটাল হচ্ছে পরিসীমা। তাহলে এটা যদি আমি বের করি 15 প্লাস 7.62 প্লাস 7 প্লাস 5 প্লাস 7.856 প্লাস 12 ইকুয়াল টু, এটা পরিসীমা পাওয়া গেছে 54 × 467 সেন্টিমিটার। তবে এখানে দুইটা মান, এখানে খ থেকে প্রাপ্ত এটার মান এটা লিখে দিতে হবে এবং ক থেকে প্রাপ্ত বিসি এর মান 7.62 এটা লিখে দিতে হবে। তাহলে এটা হচ্ছে পরিসীমা। এবারে রাখবো আমরা ক্ষেত্রফল। আচ্ছা, ক্ষেত্রফল এই টোটাল
টোটাল যে ক্ষেত্র আছে এই ক্ষেত্রের ক্ষেত্রফল আমরা ক্ষেত্রফল আলাদা আলাদা করে ভাগ করব। প্রথমে আচ্ছা টোটাল এ বি সি ডি ই এফ জি এর ক্ষেত্রফল সমান এখানে একটা ত্রিভুজ পাচ্ছি, ত্রিভুজ বিসিআই, ত্রিভুজ বিসিআই প্লাস এখানে এই চতুর্ভুজ অর্থাৎ এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র পাবো এ আই সি এইচ প্লাস এখানে একটা বর্গক্ষেত্র এটা হচ্ছে ডিই বর্গ ডিই জি এইচ প্লাস এখানে অর্ধেক বৃত্ত অর্থাৎ হাফ পাই আর স্কয়ার। তাহলে এটা যদি আমি বের করি বিসিআই এর ক্ষেত্রফল হবে হাফ গুণন ভূমি গুণন উচ্চতা প্লাস এটা আয়তক্ষেত্র, আয়তক্ষেত্র হবে দৈর্ঘ্য গুণন প্রস্থ প্লাস এই বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হবে 5 স্কয়ার, এখানে ক্ষেত্রফল হবে হাফ গুণন 3.1416, ব্যাস ছিল 5 তাহলে ব্যাসার্ধ 5/2 স্কয়ার। এবার এখানে যদি ক্যালকুলেশন করি এখানে হবে 21/2 10.5, এখানে হবে 15 × 7 105, এখানে হবে 25, এখানে হবে 3.1416 গুণন 25 ভাগ 8, এটা হবে 9.8175 প্লাস 25 প্লাস 105 প্লাস 10.5, এটা হবে 150 × 3175, এটা সেন্টিমিটার স্কয়ার। এটা হচ্ছে আমার এই টোটাল ক্ষেত্রের ক্ষেত্রফল। তাহলে সৃজনশীল 2 গেল, এবার সৃজনশীল 3 নাম্বার। সৃজনশীল আসি, সৃজনশীল 3 ক নম্বরে বলা হচ্ছে ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল নির্ণয় করো। এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করতে বলেছে OPQ। সিম্পলি আমরা জানি যে এখানে টোটাল মোট কোণের পরিমাণ 360 ডিগ্রি, তাহলে মানে এখানে 360 ডিগ্রি কোণটা সমান 8টি ভাগে বিভক্ত, অর্থাৎ 360/8 হচ্ছে 45, এই কোণের মানটা হচ্ছে 45 ডিগ্রি। আর যেহেতু সুষম বহুভুজ তাহলে এটা 4 সেন্টিমিটার হলে এটাও 4, তো আমরা 16.1 একটা ক্ষেত্রফলের সূত্র শিখেছি। যে কোনো ত্রিভুজের দুইটা বাহু দেয়া থাকলে, বাহুর মধ্যবর্তী কোণ দেয়া থাকলে ত্রিভুজ OPQA, OP সমান OQ = 4 সেন্টিমিটার, কোণ POQ = 45 ডিগ্রি, তাহলে ওদের ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল হবে হাফ গুণন বাহুদ্বয়ের দৈর্ঘ্য গুণন প্রদত্ত কোণের সাইন। এটা হচ্ছে আমাদের ফর্মুলা। তাহলে এখন যদি এখানে 2 কেটে দেই তাহলে 8, এখানে হবে 8 ইনটু sin 45 ডিগ্রি মানে 1/√2, তাহলে এটা কাটাকাটি করলে হবে 4√2। এটা হচ্ছে কয়ের आंसर ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল 4√2। এবার খ নাম্বার কোশ্চেন, খতে বলা হচ্ছে সুষম বহুভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। অর্থাৎ এখানে যে বহুভুজটা দেয়া আছে এই টোটাল বহুভুজের ক্ষেত্রফল সেটা কেমন হবে? ক থেকে প্রাপ্ত ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল 4√2। তাহলে এই 4√2 এখানে একটা ত্রিভুজ এরকম 1 2 3 4 5 6 7 8 সমান মানের 8টি ত্রিভুজ রয়েছে, তাহলে অতএব সুষম বহুভুজের ক্ষেত্রফল
আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রফল জানি, একই মাপের 8টি ত্রিভুজের ক্ষেত্রফল হবে 8 গুণন এই ক্ষেত্রফল, 8 ইনটু 4 রুট, অর্থাৎ 4 একটা 32, 32 রুট। এটা হচ্ছে এই বহুভুজের ক্ষেত্রফল। ক্লিয়ার? লাস্ট ওয়ান, গ নাম্বার। এখানে গ নাম্বারে বলা হচ্ছে যে অনিয়মিত আকৃতির, অর্থাৎ এই যে এখানে এই ছবিটার কথা বলা হচ্ছে, অনিয়মিত আকৃতির একটা চিত্র এবং সুষম বহুভুজের মধ্যে, অর্থাৎ এই সুষম বহুভুজের মধ্যে এই দুইটা চিত্রের মধ্যে বলছে কোনটির ক্ষেত্রফল নির্ণয় সহজ বলে তুমি মনে করো। ভেরি গুড কোশ্চেন। এই দুইটা ক্ষেত্রের মধ্যে কোনটির ক্ষেত্রফল নির্ণয় করা সহজ বলে তুমি মনে করো। আমরা তো এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করেছি সৃজনশীল 2-এ, এই ত্রিভুজের ক্ষেত্রফল নির্ণয় করলাম সৃজনশীল 3-এর খ-তে। তাহলে এখন তোমরা বিবেচনা করে নিজের মতো করে ডিসিশন নিবে। আমার যেটা মনে হচ্ছে, এই অনিয়মিত যে আকৃতির চিত্র, অনিয়মিত আকৃতির চিত্রের ক্ষেত্রফল, এটা আমরা দেখতে পাচ্ছি ত্রিভুজ BCI এর ক্ষেত্রফল, এরপরে আয়ত AICH এর ক্ষেত্রফল, তারপরে বের করলাম বর্গক্ষেত্র DEGH এর ক্ষেত্রফল, তারপরে অর্ধবৃত্তের ক্ষেত্রফল, হাফ গুণন বৃত্তের ক্ষেত্রফল। এই চারটা ক্ষেত্রফল বের করে যোগ করে দিলে আমরা এই অনিয়মিত আকৃতির ক্ষেত্রফল পেয়ে যাচ্ছি। এবার এই চিত্রে আসি। সুষম বহুভুজের ক্ষেত্রফল আমরা বের করলাম কিভাবে? 8 ইনটু ত্রিভুজ OPQ এর ক্ষেত্রফল। দেখো আমার কাছে মনে হচ্ছে যে এই বহুভুজের একটা ত্রিভুজ ক্ষেত্রফল, একটা ত্রিভুজ রয়েছে যার নির্দিষ্ট ক্ষেত্রফল নির্ণয়ের ফর্মুলা আছে। এই ফর্মুলা ব্যবহার করে আমরা এই ক্ষেত্রফল বের করেছি এবং সমান মানের 8টি ত্রিভুজ থাকার কারণে 8 দিয়ে গুণ করে টোটাল ক্ষেত্রফল পেয়ে গেছি। এখানে এই চিত্রের বেলায় এরকম নির্দিষ্ট কোনো ফর্মুলা নেই। এখানে আমরা 1 2 3 4 চারটি ক্ষেত্রে বিভক্ত করে 4টি ক্ষেত্রের আলাদা আলাদা ক্ষেত্রফল বের করে যোগ করে ক্ষেত্রফল বের করেছি। সেই ক্ষেত্রে আমার মনে হচ্ছে যে এই সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা খুবই সহজ। লিখে দেব, যেহেতু অনিয়মিত আকৃতির চিত্রের ক্ষেত্রফল নির্ণয় করার জন্য নির্দিষ্ট কোনো সূত্র নেই, নির্দিষ্ট কোনো ফর্মুলা নেই। যেখানে সুষম বহুভুজের ক্ষেত্রফলের নির্ণয়ের সূত্র রয়েছে, সুতরাং আমার দৃষ্টিকোণ থেকে বা আমার মনে হচ্ছে যে সুষম বহুভুজের ক্ষেত্রফল নির্ণয় করা খুবই সহজ। এটা হচ্ছে আজকের তোমাদের অ্যাসাইনমেন্ট, নবম শ্রেণীর গণিতের অ্যাসাইনমেন্ট। পরবর্তীতে আমি নবম শ্রেণীর ফিজিক্সের যে অ্যাসাইনমেন্ট আছে এটা নিয়ে আলোচনা করার চেষ্টা করবো ইনশাল্লাহ। সবাই সুস্থতার সহিত এই ম্যাথসটা একটু প্র্যাকটিস করবে। বাংলাদেশ সরকারের যে উদ্দেশ্য, তুমি পরবর্তী শ্রেণীতে তোমাকে প্রমোশন দেওয়া হচ্ছে, তো তোমাকে একটু কিছুটা পড়াশোনা করে একটু উপরে লেভেলে আসো, যেন দশম শ্রেণীতে উঠে মোটামুটি নবম শ্রেণীর পড়ালেখাগুলো কিছুটা হলেও তোমার কন্ট্রোলে থেকে যায়, যেটা দশম শ্রেণীতে পড়তে তোমার জন্য সহায়ক ভূমিকা পালন করবে। তো আমি পরবর্তী টিউটোরিয়ালে ফিজিক্সের অ্যাসাইনমেন্টে সবাইকে সাথে থাকার জন্য আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম।